ভারত সরকার আমার চ্যানেলের সব কন্টেন্ট ভারতে প্রচার নিষিদ্ধ করছে। ইউটিউব এইটা আমাকে গতকালকেই জানাইলো, যেটার স্ক্রিনশট আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। এইটার পরে একটা কথা আমার বলতেই হয়, আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের সবচেয়ে বড় অর্জন কোনো সিলভার, গোল্ড কিংবা ডায়মন্ড প্লে বাটন হবে না। একটা ভিনদেশী সরকার আমার কন্টেন্টকে নিজেদের রেজিমের জন্য হুমকি মনে করে তার প্রচার নিজ দেশে বন্ধ করে দিতে বাধ্য হয়। এই অনুভূতির চেয়ে বড় কোনো সুখ আর মনে হয় না। আমার নিজের কথা বাদ দেই, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারত আর পাকিস্তানের মধ্যে যেই মারামারি কামড়াকামড়িটা চললো, এটা তো আপনারা সবাই দেখছেনই। অপারেশন সিন্দুর, অপারেশন বুনিয়ান মারসুস, পাল্টাপাল্টি এক দেশ অন্য দেশকে উচিত শিক্ষা দিতে চাইছিল। দুই পক্ষের কাছেই আবার পারমাণবিক শক্তি আছে। তারা জানে এই মারামারি যদি ফুল স্কেলের একটা লড়াই বা সংঘাতে পরিণত হয়, সেইটা তাদের কারোর জন্যই ভালো হবে না। দিন শেষে এটা কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে লড়াই না যে এক পার্টি অনেক শক্তিশালী, অন্য পার্টি অনেক দুর্বল। অবশেষে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে জানাইলেন যে উনি আন্তর্জাতিক স্তরে তৌহিদ আফ্রিদির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আর ইউএস এর মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি হয়েছে। উনি আবার দুই পার্টিকেই কমন সেন্স ইউজ করার কারণে অভিনন্দন জানাইছেন। এখন ট্রাম্প তো ট্রাম্পই, যাই হোক। এত সবকিছুর মাঝখানে পড়ছি আবার আমরা বাংলাদেশের মানুষজন। একটা খুব বিখ্যাত উক্তি, ইউ ক্যান নট চুজ ইউর নেইবার্স। আপনি আপনার প্রতিবেশীকে কখনো চুজ বা পছন্দ করতে পারেন না। আমি শিওর বাংলাদেশের বেশিরভাগ মানুষকেই যদি জিজ্ঞেস করা হইতো প্রতিবেশী দেশ হিসেবে আপনি কোন দেশকে সিলেক্ট করবেন, বাপের জন্মেও এখন যারা মূল প্রতিবেশী রাষ্ট্র আছে বাংলাদেশের, তাদেরকে কেউ চাইতো না। এখন কথা হইতেছে, এত এত মারামারি সংঘাত চললো, এই মুহূর্তে আজকের শেষ অবস্থা অনুযায়ী সিজ ফায়ার বা যুদ্ধবিরতি আছে। এইখানে আমরা মানে বাংলাদেশ কোন অবস্থায় আছে, এটা যদি একটা ফুল স্কেলের সংঘাতে পরিণত হয়, ভবিষ্যতে যেটা সম্ভাবনা একেবারে উড়ায় দেওয়া যায় না, আমাদের উপরে এটার প্রভাব কতটুকু আসতে পারে আর আমাদের এখন করার কি আছে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই নন একাডেমি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো রুদাবে শাহিদের মতে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নন নিউক্লিয়ার পাওয়ার যারা আছে, যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার নাই, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই দেশগুলো এখন সমস্যায় পড়তে পারে। তার মতে সবচেয়ে বেশি এক্সপোজড হবে এখন বাংলাদেশ, কারণ এমনিতেই রিসেন্টলি এখন দেশের রেজিম চেঞ্জ হয়েছে, নতুন একটা সরকার আসছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এখন অনেক চাপ। এর উপরে আবার এই অঞ্চলের সবচেয়ে বড় দুইটা জায়ান্টের মধ্যে মারামারি চলতেছে। এর মাঝখানে নিজেদের ব্যালেন্স করা কোনো চারটিখানি কথা না। বিগত কয়েক বছরের কথাই দেখেন, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কম ঝড়ঝাপটা যায় নাই। 2020-এ কোভিড আসলো, ওইটা যাইতে না যাইতেই আবার রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সংঘাত লাগলো, বিশ্ব অর্থনীতিতে ঝটকা লাগলো, মুদ্রাস্ফীতি আসলো, দেশে আন্দোলন হইল, রেজিম চেঞ্জ হইল, শেখ হাসিনার সরকারের পতন হইল। এখন আবার ডোনাল্ড ট্রাম্প আইসা ট্যারিফ বসাই দিতেছে, যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওই করছি। এই প্রত্যেকটা জিনিসের ইফেক্ট বা প্রভাব কিন্তু বেশ দীর্ঘমেয়াদী। এর মধ্যে আবার ভারত পাকিস্তান ক্যাচাল লাগলো। এই ক্ষেত্রে বাংলাদেশের সমস্যায় পড়ার মূল তিনটা কারণ যদি বলি, নাম্বার 1, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের বেশ কাছাকাছি একটা দেশ। দ্বিতীয়ত, আমাদের অর্থনীতি এই দুইটা দেশের সাথে বেশ ভালোভাবে জড়িত। তৃতীয়ত, এই গ্যাঞ্জামের মধ্যে আমরা কূটনৈতিকভাবে একটা ভেজালে পড়তে পারি। যাই হোক, এখন যদি ভারত আর পাকিস্তানের মধ্যে এই লড়াইটা দীর্ঘমেয়াদী হয় বা ভবিষ্যতে আবারও শুরু হয় এই যুদ্ধবিরতি ভাঙা, একদম ইমিডিয়েট ইফেক্টটা পড়বে আমাদের অর্থনীতির উপরে। গত 7ই মে বুধবার, যেদিন ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে এই সংঘাতটা ইন্টেন্স হয়েছিল, ওই দিন সকাল থেকেই বাংলাদেশের স্টক মার্কেট খারাপ হওয়া শুরু করছে। ওই দিন দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিসেক্স ইন্ডেক্সের 149 পয়েন্ট ড্রপ করছে, যেটা কিনা 3%-এর কাছাকাছি। ওই দিন পয়েন্ট ছিল 4802, যেটা কিনা গত 5 বছরের লোয়েস্ট। মাত্র 9টা কোম্পানির স্টক বাড়ছে সেই দিন, আর 385টার স্টক কমে গেছে। আর এইটার মেইন কারণ ইনভেস্টরদের মধ্যে প্যানিক তৈরি হওয়া। তবে যত অনিশ্চয়তাই থাকুক, আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য নিশ্চিতভাবে কাজে আসতে পারে নন একাডেমির একটা কোর্স। নন একাডেমির ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আপনাকে একজন দক্ষ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে সাহায্য করবে।
প্রয়োজনীয় সব স্কিল ওরা হাতে কলমে শিখাবে। 5 জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হবেন আপনাদের শিক্ষক। মাতৃভাষা বাংলাতে হওয়া 8 মাসের এই কোর্সের মাধ্যমে আপনি একদম শূন্য থেকে শুরু করে জব রেডি ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবেন। HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন এবং ইন্টারঅ্যাকশন, রিয়্যাক্ট এবং টেইলউইন্ড CSS, মডার্ন ইউআই এবং কম্পোনেন্ট বেসড ডিজাইন, নোড জেএস এবং এক্সপ্রেস জেএস, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এবং এপিআই তৈরির দক্ষতা, মঙ্গোডিবি, ডেটাবেস ম্যানেজমেন্ট এবং ডেটা হ্যান্ডলিং, গিট এবং গিটহাব, ভার্সন কন্ট্রোল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিয়েল লাইফ প্রজেক্ট সহ যাবতীয় যা যা লাগে একজন জব রেডি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য, তার সবকিছুই নন একাডেমি আপনাদের হাতে কলমে দেখাই দিবে। এআই এর সাথে প্রতিযোগিতায় ফ্রেশাররা কিভাবে জবের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে এই বিষয়ে নন একাডেমির কমপ্লিট একটা গাইডলাইন আপনারা পাবেন। আরও থাকবে 24/7 ডেডিকেটেড সাপোর্ট। কোর্স শেষে আন্তর্জাতিক মানের স্কিল টেস্টিং সিস্টেম বা STS থেকে ফ্রিতে পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক সার্টিফিকেট দেওয়া হবে। এই কোর্সের সাথে কিন্তু ফ্রিতে একটা ইংলিশ স্পোকেন কোর্সও পাইতেছেন। এছাড়াও আপনাকে জবের জন্য প্রস্তুত করতে শেখানো হবে ইমেইল রাইটিং, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল মেকিং, প্লাস শেখানো হবে কিভাবে সিভি তৈরি করতে হয় এবং ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে হয়। এইখানে একটা ইন্টারেস্টিং অফার আছে। আপনি চাইলে এই কোর্সের 90% ফি ক্যাশব্যাক পাইতে পারেন। এর জন্য দুইটা কাজ করতে হবে। কোর্সে 90% অ্যাটেন্ডেন্স আপনার থাকতে হবে আর অ্যাসাইনমেন্টে অন্তত 80% মার্ক পাইতে হবে। এইটা করতে পারলে কোর্স ফির 90% আপনাকে ব্যাক দেওয়া হবে। প্রায় ফ্রিতে যখন এই কোর্স করতে পারতেছেন, আমার মনে হয় ডেফিনেটলি আপনাদের একটু চেক করে আসা উচিত কোর্সটা আপনাদের কাজে লাগবে কিনা। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক করে আসতে পারেন। জিনিসটা সত্যি বলতে অস্বাভাবিক কোনো কিছু না। আপনার দুইটা জায়ান্ট বড় বড় প্রতিবেশী দেশ নিজেদের মধ্যে মারামারি করতেছে, এইটার প্রভাব আপনার উপরে পড়বেই, যেটাকে ইংরেজিতে বলে স্পিল ওভার ইফেক্ট। ভারত পাকিস্তান দুই দেশের সাথেই বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনারদের একটা, আর দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বড় পার্টনার। দেখেন, আবারও বইলা রেখে আমি কখনোই বলতেছি না ভারতকে ছাড়া বাংলাদেশ মইরা যাবে, ভারতকে ছাড়া বাংলাদেশ চলবেই না। আমি জাস্ট ইকোনমিক সংখ্যাগুলো তুলে ধরতেছি। ডেফিনেটলি আমিও এটা স্বীকার করি, ভারতকে ছাড়া বাংলাদেশ 100% ঠিকভাবে চলতে পারবে। বাংলাদেশের বিকল্প অনেক বন্ধু রাষ্ট্র আছে, ভারতকে হাতে রাখাই লাগবে এরকম কোনো মেন্টালিটি যৌক্তিক না। 2024-এ ভারত বাংলাদেশে $11.06 বিলিয়ন পণ্য রপ্তানি করছে, আর বাংলাদেশ $1.89 বিলিয়ন পণ্য রপ্তানি করছে ভারতে। যদি সিচুয়েশন খারাপ হয়, সীমান্ত বন্ধ হওয়া, সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়ে যাওয়া, ট্রানজিট রুটে সমস্যা, স্থলবন্দরগুলোতে নিরাপত্তা বেষ্টনী আরো বাড়ায় দেওয়া, এইসব ঘটনাগুলা ঘটতে পারে। শুধু ভারতের সাথেই না, পাকিস্তানের সাথেও কিন্তু সম্প্রতি বাংলাদেশের সম্পর্ক ভালোই হইতেছে। সরাসরি ব্যবসা করা, সামরিক সহায়তা, ভিসার দিক থেকে ফ্লেক্সিবিলিটি, এই সব কিছুকে ঘিরে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালোর দিকে আগাই গেছিল। আতিফ আসলাম, রাহাত ফতে আলী খানের মতন আর্টিস্টদের বাংলাদেশের রিসেন্ট টাইমে আসাও সেইটারই একটা উদাহরণ। সব মিলায় ভারত পাকিস্তান দুই দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির একটা সম্পর্ক আছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, বাংলাদেশের কিন্তু ভারত পাকিস্তান দুই দেশের সাথেই চাল আমদানি করার সরকার টু সরকার অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট বা চুক্তি আছে। এমনিতেই দেশে চালের দাম বেশিই বলা যায়, চাষের সিজনেও চালের দাম একটু বেশি দেখা যাইতেছে। এর উপরে চালের সাপ্লাই যদি ঠিক মতন না থাকে এবং সেটা ভারত পাকিস্তানের মধ্যে গ্যাঞ্জামের কারণেই হোক, এই দিক থেকে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে। তবে ডেফিনেটলি আবারও বলি, বাংলাদেশের বিকল্প অনেক পথ আছে, সেই দিক থেকে সমস্যার সমাধান খুব দ্রুতই আসতে পারে। বাংলাদেশ কিন্তু 1 লক্ষ টন চাল আমদানি করার ডিল করছিল ভারত আর পাকিস্তান থেকে, যার মধ্যে বেশিরভাগই এসে পড়ছে, কিন্তু বাকি যেটুকু আসে নাই সেটাও ঠিকমতো আসা দরকার। সো একটা অনিশ্চয়তা কিন্তু থাইকেই যায়। দুইটা দেশের মধ্যে যখন কনফ্লিক্ট বা সংঘাত লাগে, তখন বিমানে ভ্রমণের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াগামী অনেক ফ্লাইট কিন্তু ভারতের এয়ার স্পেসের উপরে নির্ভর করে। এই এয়ার স্পেস যদি পাকিস্তানের সাথে মারামারির কারণে বন্ধ হয়, তাহলে এই ফ্লাইটগুলোর রুট চেঞ্জ করতে হবে, যেটাকে বলা হয় রিরাউটিং। এটা কিন্তু বেশ খরচের একটা কাজ এবং আগে থেকে আপনার প্ল্যান করা থাকতে হবে। পাকিস্তান ভারত সংঘর্ষের প্রথম দিনই 3টা ফ্লাইটের রুট চেঞ্জ করা লাগছে। এর মধ্যে টার্কিশ এয়ারলাইন্স তুরস্ক হয়ে পাকিস্তানি এয়ার স্পেস অ্যাভয়েড করার জন্য ওমানের মাসকাট এয়ারপোর্ট হয়ে আসছে। কুয়েত থেকে আসা 2টা ফ্লাইটও রিরাউটিং করছে। এদের একটা দুবাইতে ল্যান্ড করছে আর আরেকটা কুয়েতে রিটার্ন করছে। এই রুট চেঞ্জ করার কারণে কিন্তু এয়ারলাইন্সের অপারেশনাল কস্ট বেড়ে যায়, এর কারণে বেশি টাকাও দেওয়া লাগে ট্রাভেল করতে। এর একটা উদাহরণ হচ্ছে 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক।
পাকিস্তান যখন তাদের এয়ার স্পেস বন্ধ করে দিল, ভারতীয় এয়ারলাইন্সগুলার তখন রিরাউটিং করা লাগলো। এর ফলে তাদের ৫৪০ কোটি রুপিরও বেশি লস হয়েছিল। বুঝতেই পারতেছেন এই রিরাউটিংটা কতটা ঝক্কি ঝামেলার এবং কস্টলি। ওদের ২ দেশের মধ্যে গ্যাঞ্জাম হইতেছে, এর জন্য বাংলাদেশকে যদি রিরাউটিং করা লাগে, এইটা আমাদের টাকা পয়সার জন্য ভালো কোনো সংবাদ না। এখন যদি একটু কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক প্রেশারের কথা বলি, বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট অনেক প্রবল হইলেও শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের সরকারের, আবারও বলি, সরকারের সম্পর্ক খুব ভালো ছিল। অন্যদিকে পাকিস্তান সরকারের সাথেও আমাদের বর্তমান সরকারের সম্পর্ক বিগত কয়েক মাসে বেশ ভালো হইছে। যেহেতু এই ২ পক্ষের মধ্যে ঝামেলা লাগছে, আমাদের উপর একটা প্রেশার আসতেই পারে, তোমাদের যেকোনো একটা পক্ষকে বাইছা নিতে হবে। ডেফিনিটলি বাংলাদেশ কোনো সময়ই চাইবে না যেকোনো একটা পক্ষকে বাইছা নিতে। কারণ আমরা কাউকেই অফেন্ড করতে চাই না। ভারত, পাকিস্তান ২ জনের মধ্যেই ব্যালেন্সটা বজায় রাইখা ২ পক্ষের কাছ থেকেই আমরা কিভাবে বাংলাদেশের জন্য নিজেদের লাভটা আদায় করে নিতে পারি, এইটাই আমাদের টার্গেট। এই বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো শাফকাত মুনির মনে করেন, বাংলাদেশের কোনো নেগেটিভ বা ইররেসপন্সিবল স্টেটমেন্ট দেয়া উচিত না, যেটার কারণে টেনশন সৃষ্টি হইতে পারে। অলরেডি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ অনেক সমস্যা নিয়ে অনেক প্রেসারে আছে। এর মধ্যে আন্তর্জাতিক একটা প্রেসার যদি চলে আসে বাংলাদেশের উপরে, সেটা কোনো দিক থেকেই ভালো হবে না। এর মধ্যে আরেকটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ভারতের বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে ১২৫ জন মানুষকে ঢুকাই দিছে বলে খবর পাওয়া যায়। বিজিবি তাদেরকে ধরছে এবং তাদের ভেরিফিকেশনের কাজ করতেছে। এই কাহিনীটা কেন করছে না করছে এইটার ডিটেইলস এখন পর্যন্ত জানা যায় নাই। অনেক এক্সপার্টের মতেই ভারত পাকিস্তান কাহিনীর সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিন্তু তাও মাথায় রাখা উচিত সংঘর্ষ চলাকালেই এইটা ঘটছে। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে সংঘর্ষগুলা, কনফ্লিক্ট গুলা হইতেছে, এগুলোর কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে কাশ্মীর। আর কাশ্মীর নিয়ে ঝামেলা কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এই যে প্রথমবারের মতন লাগলো, ব্যাপারটা এরকম না। এইটার আরেকটা ভয়াবহ অ্যাঙ্গেল হচ্ছে রিলিজিয়াস বা ধর্মীয় অ্যাঙ্গেলটা। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কাশ্মীরের প্রতি আমরা স্বভাবতই সহানুভূতিশীল, ধর্মের প্রতি আমরা অনেক সেনসিটিভ। আর অনেক কুচক্রী মহলে এই ভারত পাকিস্তান লড়াইটাকে একটা হিন্দু বনাম মুসলিম লড়াইয়ে পরিণত করতে চাইতেছে, যেটা ডেফিনেটলি পাবলিক সেন্টিমেন্টে একটা বিশাল প্রভাব ফেলবে। এন্ড এইটার ফলে বাংলাদেশের ভিতরেও যদি কোনো ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দাঙ্গা বা সংঘাত দেখা যায়, সেইটা আমরা মোটেই এক্সপেক্ট করি না। সব মিলে আশা করি বুঝতে পারতেছেন, ভারত পাকিস্তান ইস্যুটাতে আমরা সরাসরিভাবে ইনভলভ না হইলেও এই সংঘাতের প্রভাব আমাদের উপরে অনেক বেশি পরিমাণে পড়তে পারে। আপাতত ভারত পাকিস্তান ২ পার্টি সিজ ফায়ার বা যুদ্ধবিরতিতে রাজি হইছে। আমরা আশা করি তারা আবার গ্যাঞ্জাম শুরু না করুক। নিজেরা ভালো থাকলো, বাংলাদেশও বাড়তি চাপ থেকে মুক্ত থাকলো। আপনাদের যদি এই ধরনের কনটেন্টগুলো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।